সকলকেই এলিট একাডেমি ডিজিটাল এডুকেশন সিস্টেমে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আলোচ্য বিষয় স্থানাঙ্ক জ্যামিতি। এটি হলো সেমিস্টার 2 এর ক্লাস 11 এর অন্তর্গত একটি ইউনিট। সেই ইউনিটটা আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। এই যে এখানে লেখা আছে স্থানাঙ্ক জ্যামিতি। আসলে স্থানাঙ্ক কথাটাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে এই স্থানাঙ্ক কথাটি দুটি শব্দের মিলনে তৈরি করা হয়েছে। এক হলো স্থান আর দুই হলো অঙ্ক। এই যে স্থান, এই স্থান বলতে সাধারণত কোনো বিন্দুর অবস্থানকে সূচিত করা হয়েছে। তার মানে হলো যে এটা এমন একটা ইউনিট, এটা এমন একটা জ্যামিতি যে জ্যামিতিতে এসে কোনো একটা গতিশীল বিন্দুর অবস্থানকে অঙ্কের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করা হয়। কোনো গতিশীল বিন্দুর অবস্থানকে অঙ্কের সাহায্যে কি করে প্রকাশ করা হবে সেটা আমরা জানার চেষ্টা করব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমে চলে আসি, কোন গতিশীল বিন্দুর অবস্থানকে সূচিত করার সর্বপ্রথম প্রচেষ্টা যিনি আমাদের সামনে করেছিলেন তিনি হলেন ম্যাথমেটিশিয়ান রেনে ডেকার্টস। এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ রেনে ডেসকার্টস, বাংলাতে এই নামটা উচ্চারিত হবে রেনে ডেকার্ট হিসাবে। তিনি একদিন তিনার ল্যাবরেটরিতে কাজ করছেন। কাজ করতে 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 হঠাৎ করে তার চোখে পড়লো একটা ছোট্ট পতঙ্গ তার ল্যাবরেটরিতে এসে হাজির। তিনার মনে হলো তিনি ওই ধরনের পতঙ্গ কোথাও কোনোদিনও দেখেননি। তখন ওই পতঙ্গটা সম্পর্কে ডিটেলসে জানার জন্য তিনি উৎসুক হয়ে গেলেন। একটা সময় তিনি ভাবলেন যে এই যে ছোট্ট পতঙ্গটা আমার সামনে এসে হাজির হয়েছে, সেই জিনিসটা যদি বাইরে আমার বন্ধু বান্ধবদের সামনে শেয়ার করতে চাই তাহলে এটাকে কিভাবে ব্যাখ্যা করব। তখন তিনি কি ভাবলেন যে তিনি যে ল্যাবরেটরিতে বসেছিলেন সেই ল্যাবরেটরির 4টা দেওয়ালকে, মানে উল্লম্ব যে দেওয়াল, সেই দেওয়ালগুলির মধ্যে থেকে দুটি পাশাপাশি দেওয়ালকে স্থির ধরে নিয়ে তিনি ভাবলেন এই যে ছোট্ট পতঙ্গ, প্রায় মাছির মতো একটা পতঙ্গ, সেই মাছিটা প্রথম দেওয়াল থেকে কত দূরত্বে আছে, দেখা গেল 5 একক দূরত্বে আছে, এবং দ্বিতীয় দেওয়াল থেকে কত একক দূরত্বে আছে, দেখা গেল 3 একক দূরত্বে আছে। অর্থাৎ তিনি যখন বন্ধু বান্ধবদের সামনে ওই ছোট্ট পতঙ্গটার অবস্থান সূচিত করতে চাইলেন তখন তিনি দেখাতে চাইলেন যে ওই ছোট্ট পতঙ্গটি প্রথম দিকের দেওয়াল থেকে 5 একক দূরত্বে এবং দ্বিতীয় দিকের দেওয়াল থেকে 3 একক দূরত্বে অবস্থান করছিল। অর্থাৎ ওই ছোট্ট পতঙ্গ, যেটা গতিশীল পতঙ্গ, যেটা প্রায় মাছির সমতুল্য, তার অবস্থানটাকে তিনি 5,3 লিখে তাদের মধ্যে সেপারেশন অফ সিম্বল অর্থাৎ কমা দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে চিহ্নিত করলেন। আর এই যে নতুন একটা সিম্বল, সেই নতুন সিম্বলটাকে আমরা সকলেই জানি যে এটা বিন্দুর একটা প্রচলিত সিম্বল। তিনি যেহেতু সর্বপ্রথম কোন একটা গতিশীল বিন্দুর অবস্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করেছিলেন, তাই এই ম্যাথমেটিশিয়ানের নামটাকে স্মরণ করে রাখার জন্য তার নামের যে শেষ অংশ, দ্যাট ইজ কার্টস, সেইখান থেকেই এটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান জিওমেট্রি। তার মানে এখনো পর্যন্ত আমাদের যেটুকু সামর্থ্য হলো তার মধ্য থেকে বলতে পারি স্থানাঙ্ক জ্যামিতির প্রথম প্রবর্তনকারী হলেন ম্যাথমেটিশিয়ান রেনে ডেসকার্টস। তার নামের শেষ অংশটুকুকে নিয়ে নতুন করে যে নামকরণ করা হলো সেটা হলো কার্টেসিয়ান জিওমেট্রি বা কার্তেশীয় জ্যামিতি। অর্থাৎ আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলতেই কার্তেশীয় জ্যামিতিকে বুঝে যাব। এবার চলে আসি এই চ্যাপ্টারটা শুরু করার জন্য আমাদের প্রাথমিক কিছু ফর্মুলা, যেগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, সেইগুলো সম্পর্কে একটু বিস্তারিত তথ্য। প্রথমে চলে আসছি দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়। কোন একটা বিন্দু এখানে দেখতে পাচ্ছ এ, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এবং ওই সমতলের মধ্যে অন্য একটা বিন্দু বি, যার স্থানাঙ্ক x2, y2। তাহলে এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করার ফর্মুলা আমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছি। সেটা কি, যে AB স্কোয়ার রুট অফ, আমরা দ্বিতীয় বিন্দুর ভুজ থেকে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ করেছি, দ্যাট ইজ x2 - x1 তার স্কোয়ার, প্লাস আবার দ্বিতীয় বিন্দুর কোটি থেকে প্রথম বিন্দুর কোটি বিয়োগ করেছি তার স্কোয়ার। অর্থাৎ এই দূরত্বটা বের করতে গিয়ে আমরা দ্বিতীয় বিন্দুটাকে প্রথমে সিলেক্ট করেছি, তারপরে প্রথম বিন্দুটাকে সিলেক্ট করা হয়েছে। তোমাদের মধ্যে যদি কেউ এরকমটি মনে করো যে না, আমরা প্রথম বিন্দুটাকে প্রায়োরিটি দেব, তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব বের করা নতুন ফর্মুলা এরকম করে লিখতে পারো, প্রথম বিন্দুর ভুজ x1 মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ x2 তার স্কোয়ার, প্লাস
প্রথম বিন্দুর কোটি y1 মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি y2 তার স্কোয়ার। অর্থাৎ এই দুরকম সিস্টেমের কোন একটা সিস্টেম মেনটেন তুমি করতেই পারো, কিন্তু এরকমটি করা যাবে না তুমি প্রথম বিন্দুর ভুজকে সিলেক্ট করার পরে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করলা। অর্থাৎ আমি দেখাচ্ছি এরকমটি কখনো করা যাবে না যে x1 মাইনাস x2 তার স্কোয়ার। অর্থাৎ প্রথম বিন্দুর ভুজটাকে প্রথমে সিলেক্ট করেছি, অতঃপর দ্বিতীয় বিন্দুর ভুজ সিলেক্ট করলাম, কিন্তু তারপরে যেখানে প্রথম বিন্দুর কোটিটাকে সিলেক্ট করা দরকার ছিল সেটা না করে এইরকমটা করা যাবে না যে y2 মাইনাস y1 তার স্কোয়ার। এটা কখনোই করা যাবে না, এটা ভুল। তাহলে দুটো বিন্দু দূরত্ব বের করার জন্য আইদার এই ফর্মুলা অথবা এই ফর্মুলার কোনো একটা ব্যবহার করতে পারা যায়। এবারে চলে আসি আমাদের পরের যে বিষয়টা, এই যে দুটো বিন্দু, আমরা সকলেই জানি যে একটা সরলরেখা তৈরি করার জন্য মিনিমাম দুটি বিন্দু প্রয়োজন। সেই দুটি বিন্দু যখন দেওয়া ছিল, তাহলে ওই দুই বিন্দুকে যুক্ত করে যে সরল রেখাংশটা পাবো তার দৈর্ঘ্য আমরা বের করলাম এই ফর্মুলা দুটির কোন একটির মাধ্যমে। এখন কোন একটি ভিন্ন বিন্দু, সাপোজ আর যদি একটা ভিন্ন বিন্দু ধরি, সেই বিন্দুটা এই সরলরেখার উপরে তিন রকম পরিস্থিতিতে থাকতে পারে। কি কি তিন রকম পরিস্থিতি হতে পারে? এই আর বিন্দুটা এবি সরলরেখার ভিতরে কোন একটা জায়গায় আছে, দ্যাট ইজ এইখানে হতে পারে আর বিন্দু। অথবা আরেকটা কেস কি হতে পারে, যে এবি সরলরেখাটাকে যদি আমরা প্রডিউস করে দিই, বর্ধিত করার ফলে যে বর্ধিত অংশ তার কোনো একটা জায়গায় এই আর বিন্দুটা থাকতে পারে। অর্থাৎ দুটো পরিস্থিতি চলে এলো। আর একটা পরিস্থিতি যেটা হতে পারে, যেটা এক নম্বর পরিস্থিতির প্রায় অনুরূপ, সেটা হলো আর বিন্দুটা একেবারে এ থেকে বি এর মিডিলে আসতে পারে। তাহলে আবার বলছি, এ বি এই দুই বিন্দু সহযোগে যে সরলরেখাংশটা তৈরি হয়েছে, সেই সরলরেখাংশের উপরে অন্য একটা বিন্দু আর তিন রকম পরিস্থিতিতে থাকতে পারে। হতে পারে বিন্দুটি এ বি এর মিডিলে কোনে এক জায়গায় আছে, দ্যাট ইজ ভিতরে আছে, সেটাকে আমরা বলবো যে আর বিন্দুটা এ বি রেখাংশকে অন্তর্বিভক্ত করেছে। অথবা হতে পারে আর বিন্দুটা এ বি রেখাটাকে বর্ধিত করার ফলে যে বর্ধিত অংশ তার কোনে এক জায়গাতে আছে, সেক্ষেত্রে বলবো আর বিন্দুটা এ বি রেখাংশটাকে বহির্বিভক্ত করেছে। অথবা বললাম যে আর বিন্দুটা এ বি এর ভিতরে কিন্তু একেবারে মিডিলে অবস্থান করছে, তখন আমরা বলবো আর বিন্দুটা ঠিক এ বি এর মধ্যে অবস্থান করছে। তাহলে দেখা যাক একটা একটা করে পরের কেসগুলো কি হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর হচ্ছে এমন একটা বিন্দু যেটা কিনা এ আর বি এই দুই বিন্দুর যে সংযোজক সরলরেখাংশ তার কোনো একটা জায়গাতে অবস্থান করছে, এমন ভাবে অবস্থান করছে যাতে সেটা এ বিন্দু থেকে এম একক দূরত্বে অবস্থান করে এবং বি বিন্দু থেকে সেটা এন একক দূরত্বে অবস্থান করে। এই কথাটা মাথায় রাখতে হবে যে আর বিন্দুটা প্রথম বিন্দু দ্যাট ইজ এ বিন্দু থেকে এন একক দূরত্বে এবং দ্বিতীয় বিন্দু অর্থাৎ বি থেকে এন একক দূরত্বে অবস্থান করছে। তাহলে এই যে অন্তর্বিভক্তকারী বিন্দু আর তার স্থানাঙ্ক বের করার ফর্মুলাটি হলো কি ফর্মুলা? আমরা স্থানাঙ্ক বের করার সময় কিংবা যে কোনো বিন্দু লেখার সময় আমরা দুটো জিনিস খেয়াল রাখবো। এক, সেটা হলো ওই বিন্দুটার ভুজটা কত, আর দুই, সেটা হলো ওই বিন্দুর কোটিটা কত। তাহলে যখন আমরা ভুজ লিখবো তখন ভুজের সূত্র বোঝার চেষ্টা করব। কি বলছি একটু ভালো করে লক্ষ্য করো। এই যে আর বিন্দুটা প্রথম বিন্দুটা থেকে এম একক দূরত্ব অবস্থান করছিল, সেই দূরত্বটার দুটো উপাংশ, একটা উপাংশ এ বিন্দুকে টাচ করে আছে আর একটা উপাংশ আর বিন্দুকে টাচ করে আছে। তাহলে আমি দেখব এম দূরত্বটা কোন বিন্দুটাকে টাচ করে নেই, সেটা হলো বি বিন্দু। আবার একই রকম ভাবে এম যে দূরত্ব, এই দূরত্বটার দুটো উপাংশ, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে বি। অনুরূপ ভাবে আমরা দেখব এম দূরত্বটা কোন বিন্দুটাকে টাচ করে নেই, না হলে এ। আমি এটা বোঝাতে চাইছি যে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে প্রথমত আমাকে জানতে হবে এই যে দূরত্ব দুটি, এই দূরত্ব দুটি কোন বিন্দুগুলোকে টাচ করে নেই। যে বিন্দুগুলোর সাথে টাচ করে থাকবে না তাদের সাথে সম্পর্ক তৈরি হবে। আমরা দৈনন্দিন জীবনে লক্ষ্য করেছি আমাদের অনেক রিলেটিভস রয়েছে, তার মধ্যে কিছু রিলেটিভস আমাদের বাড়ির পাশাপাশি আছে, কাছাকাছি অবস্থান করছে, আবার কিছু রিলেটিভস আছে যারা বাড়ি থেকে অনেক দূরে অবস্থান করছে। সাধারণত যেটা হয় যে বাড়ির কাছাকাছি যারা যে রিলেটিভস গুলো অবস্থান করে তাদের সাথে আমরা সেই রকম গাঢ় গভীর মানের সম্পর্ক না রাখলেও যে রিলেটিভস গুলো অনেক দূরে অবস্থান করে তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করার বা সম্পর্ক গাঢ় করার একটা প্রবণতা পরিলক্ষিত হয়। অনুরূপভাবে এই যে এম দূরত্বটা, তার পাশাপাশি দুটো বিন্দু এ এবং আর, এই রিলেটিভস দুটো তার পড়োশি, কিন্তু এখান থেকে তার কোন আত্মীয়টা দূরে অবস্থান করছে, না তো বি। তাহলে এর সাথে বি আত্মীয়ের সম্পর্ক তৈরি হবে। তাহলে যখন সম্পর্ক তৈরি করব তখন প্রথমত আগে ভুজটা লক্ষ্য করব। একই রকম ভাবে যখন এই এম দূরত্ব দেখব
এন দূরত্বের সবচেয়ে দূরে কোন রিলেটিভসটা অবস্থান করছে, তো এ রিলেটিভসটা বা এ বিন্দুটা, এন এর সাথে সম্পর্ক তৈরি হবে এই বিন্দুটার। তাহলে যখন আমি প্রথমে ভুজ লিখছি, আমি ভুজগুলোর সাথে সম্পর্ক তৈরি করব। প্রথমত হচ্ছে m ইন্টু x2, এই যে যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ m ইন্টু x2 প্লাস অন্তর্বিভক্ত হলে উপর নিচে প্লাস চিহ্ন হবে, কিন্তু যদি এটা বহির্বিভক্ত হতো তাহলে উপর নিচে মাইনাস চিহ্ন হতো। সেই দু জায়গাতেই ভুজের ক্ষেত্রেও মাইনাস, কোটির ক্ষেত্রেও মাইনাস হতো। তাই যেটা বলছিলাম m ইন্টু x2 লিখেছি, তারপরে nটা আবার যদি ভুজের সাথে সম্পর্ক তৈরি হয়, তার যে দূরের রিলেটিভস অর্থাৎ দূরের বিন্দু x1, তাহলে n ইন্টু x1 লিখে দিয়েছি। তারপরে নিচে হরে কি হবে না, তো এই দূরত্ব দুটির যোগফল। আমরা যে সিস্টেমটা ভুজ বের করার সময় প্রয়োগ করলাম, সেই একই সিস্টেমটা কোটি বের করার সময় প্রয়োগ করতে পারবো। m দূরত্বটার থেকে দূরে বিন্দু অবস্থান করছে বি বিন্দু, তাহলে বি বিন্দুর কোটিটা কত না, তো y2, তাহলে n ইন্টু y2 লিখলাম। অন্তর্বিভক্তের জন্য প্লাস, আবার n দূরত্বের থেকে দূরে অবস্থান করছে y1 বিন্দুটা, এ বিন্দুটা, তার কোটি হচ্ছে y1। এবার লিখবো n ইন্টু y1 বাই আগের মতোই এই দূরত্ব দুটির যোগফল। তার মানে আমরা অন্তর্বিভক্তকারী যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে প্রথমত আমরা দেখে নেব যে ওই দূরত্ব দুটি থেকে দূরে কোন বিন্দুটা অবস্থান করছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক দেখব, আর n দূরত্ব থেকে কোন বিন্দুটা দূরে অবস্থান করছে সেটা দেখব। তারপরে যখন আমি বিন্দু আকারে লিখতে চাইবো, তখন ভুজগুলোর সাথে সম্পর্ক তৈরি করব, আবার কোটিগুলোর সাথে সম্পর্ক তৈরি করব। খেয়াল রাখবো, যেহেতু অন্তর্বিভক্ত করেছে তাই উপরেও প্লাস নিচেও প্লাস, একই রকম ভাবে কোটি লেখার সময়ও উপরেও প্লাস নিচেও প্লাস। আমরা এর উপর নির্ভর করে কিছু অঙ্ক কিছুক্ষণ পরে তোমাদের সামনে হাজির করছি, তোমরা খুব অ্যাটেনশনালি দেখতে থাকো। নেক্সট যে কথাটা বলছিলাম, আর বিন্দুটা এ বি সরলরেখাংশের বাইরে কোনো একটা জায়গাতে অবস্থান করতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো আরটা এ বি রেখাংশকে বহির্বিভক্ত করেছে, তাই উপরে লেখা আছে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। অর্থাৎ আর যেখানেই অবস্থান করুক না কেন আমরা তার স্থানাঙ্ক খুঁজে বের করে ছাড়বো। তো এক্ষেত্রে যে আর বিন্দুটা অবস্থান তোমরা দেখতে পাচ্ছ, অবস্থান আলাদা হলেও শর্তটা কিন্তু আগের মতোই আছে। কি শর্ত? এর আগে বলেছিলাম যে আর বিন্দুটা প্রথম বিন্দু থেকে অর্থাৎ এ বিন্দু থেকে m একক দূরত্ব অবস্থান করছে, এবং ওই আর বিন্দুটা দ্বিতীয় বিন্দুটা অর্থাৎ বি বিন্দু থেকে n একক দূরত্ব অবস্থান করছে। অর্থাৎ শর্ত কিন্তু আগের মতোই আছে। সুতরাং আগের মতো সিস্টেমটা আমরা প্রয়োগ করব। কি প্রয়োগ করব? এই m যে দূরত্ব, এই দূরত্বটা পড়োশী বিন্দু হচ্ছে এ আর পড়োশী বিন্দু হচ্ছে আর, অর্থাৎ এই দুটোকে টাচ করে আছে। তাহলে m দূরত্বটা কোন বিন্দুটাকে টাচ করে নেয় না, তো বি বিন্দু। তাহলে এই বি বিন্দুর সাথে সম্পর্ক তৈরি হবে কার না, তো m এর। আবার m যে দূরত্ব, এই m দূরত্বটা কাছাকাছি পড়োশী হচ্ছে রিলেটিভস হচ্ছে বি এবং আর, m থেকে দূরে অবস্থান করছে কোন বিন্দুটা, এ বিন্দুটা। তাহলে n এর সাথে সম্পর্ক তৈরি হবে এই এ বিন্দুটা। এটা আমাদের প্রথম বোঝার কাজ। দূরত্ব দুটি থেকে কোন বিন্দু দুটি সবচেয়ে দূরে অবস্থান করছে, এটা যখন বেরিয়ে গেল তখন আমরা তার স্থানাঙ্ক বের করার চেষ্টা করব। তবে খেয়াল রাখবো, এক্ষেত্রে যেহেতু বহির্বিভক্ত করছে তাই উপর নিচে দু জায়গাতে মাইনাস চিহ্ন, ভুজের ক্ষেত্রেও এবং কোটির ক্ষেত্রেও মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। তারপর অন্তর্বিভক্ত বের করার সময় আমি যে সিস্টেমটা প্রয়োগ করেছি সেই সিস্টেমটা এখানে প্রয়োগ করব। m থেকে দূরে বিন্দু এটা, তাই সম্পর্ক তৈরি করছি এটার সাথে m ইন্টু ভুজটা হচ্ছে x2, তারপরে বহির্বিভক্তের জন্য মাইনাস n এর দূরে বিন্দু আছে a, তার ভুজ হচ্ছে x1, তাই n ইন্টু x1, আর নিচে ওই দূরত্ব দুটির বিয়োগফল। একই রকম ভাবে আমরা কোটি যখন লিখবো কি করব, m এই দূরত্বটার সাথে তার দূরের যে বিন্দু তার কোটির সম্পর্ক তৈরি করব, দ্যাট ইজ m ইন্টু y2 মাইনাস, এটা বহির্বিভক্তের জন্য। আবার n দূরত্ব থেকে সবচেয়ে দূরে অবস্থান করছিল এ বিন্দুটা, তার কোটিটা হচ্ছে y1, দ্যাট ইজ ny1 বাই m মাইনাস n। অর্থাৎ যখন ভুজ লিখবো ভুজের সাথে সম্পর্ক তৈরি করব, কোটি যখন লিখবো কোটির সাথে সম্পর্ক তৈরি করব। কিন্তু এরকমটা করব না যে আমি ভুজ লেখার সময় আমি কোটির কোনো অংশকে টেনে নিয়ে চলে এসেছি, এরকমটি করা যাবে না। খেয়াল রেখো, সতর্কতার সহিত যদি আমরা যে কোনো প্রবলেম করার চেষ্টা করি অবশ্যই করতে পারবো। এই সংক্রান্ত প্রবলেমগুলো আমরা অবশ্যই এই অ্যাপসের মাধ্যমে দেখাবো, এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে গেলে এই এলিট অ্যাপটি তোমরা ডাউনলোড করে আরো কিছু প্রবলেম তোমরা দেখে নিতে পারো। তো চলে আসি তারপরের স্টেজ, মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। ঠিক যেরকমটি আমি প্রথমে বলেছিলাম যে কোনো একটা বিন্দু একটা সরলরেখার উপরে তিন রকম পরিস্থিতিতে থাকতে পারে। একটা বলেছিলাম এ বি এর ভিতরে কোনো একটা জায়গায়, একটা বলেছিলাম এ বি কে বর্ধিত করার ফলে সেই বর্ধিত অংশের কোনো একটা জায়গায়, এবং 3 নম্বর বলেছিলাম যদি একেবারে আর বিন্দুটা এ বি এর ঠিক মিডিলে চলে আসে। তাহলে এক্ষেত্রে আর বিন্দুটা যেহেতু এ এবং বি এর মিডিলে আছে, তাই আগের মতো করে যদি বলি যে এ থেকে
এর আগে দূরত্বটা ছিল m একক, এখানেও দিলাম m। এই বিন্দুটা b থেকে কত একক দূরত্ব ছিল n, কিন্তু এখানে n বলতে আমরা n বলবো না, যেহেতু এটা আর এটা সমান। আর বিন্দুটা যেহেতু এই দুটোর মিডিলে অবস্থান করছে, তাই এই দূরত্বটুকু যা হবে এই দূরত্বটুকু তাই হবে। তাই আমরা n না লিখে n ইজিক্যাল টু এখানে m বলতে পারি, অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু সেম। তাহলে যদি সেম হয়ে যায় তাহলে অন্তর্বিভক্ত করার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা আমি এখানে প্রয়োগ করছি। কি ছিল ফর্মুলা? যে অন্তর্বিভক্তকারী বিন্দু আর এর স্থানাঙ্ক সমান, আমরা বলেছিলাম এই দূরত্ব থেকে দূরে কোন বিন্দুটা অবস্থান করছে এটা, তাহলে এর ভুজের সাথে সম্পর্ক তৈরি করব m ইন্টু x2 অন্তর্বিভক্তের জন্য প্লাস, আবার m থেকে দূরে অবস্থান করছে কোন বিন্দুটা, তাহলে এর ভুজের সাথে সম্পর্ক তৈরি করব। তাহলে এখানে m x1 না লিখে লিখবো m x1 বাই, আমরা বলেছিলাম এই দূরত্ব দুটির যোগফল, তাহলে মানে m প্লাস n না লিখে লিখবো m, কমা ভুজ লেখা হয়ে গেল। এবারে কোটির জন্য একই রকম সিস্টেম, m ইন্টু m থেকে দূরে যে বিন্দুটা b তার কোটি হচ্ছে y2, আবার অন্তর্বিভক্তের জন্য প্লাস n, দ্যাট ইজ m থেকে দূরে বিন্দু আছে a, তার কোটি হচ্ছে y1, তার মানে লিখবো m ইন্টু y1 বাই নিচে m প্লাস n বলতে m সমান। তাহলে কি দাঁড়ালো? আমরা যদি উপর থেকে m কমা নিয়ে নিই, তাহলে m কমা নিলে পড়ে থাকবে x2 প্লাস x1 বাই 2m, কমা উপর থেকেও আমি যদি m কমা নিয়ে নিই তাহলে পড়ে থাকবে y2 প্লাস y1 বাই m প্লাস m, দ্যাট ইজ 2m ইজিক্যাল টু, আমরা উপর নিচ থেকে m ক্যান্সেল করে দিতে পারি। তাহলে যেটা পড়ে থাকলো সেটা হলো x2 প্লাস x1 বাই 2 y2 প্লাস y1 বাই 2, যেরকমটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে লেখা হয়েছে x1 প্লাস x2, প্রকৃতপক্ষে x2 প্লাস x1 আর x1 প্লাস x2 মধ্যে কোনো ফারাক নেই। আমরা যোগের সময় প্রথম পদকে দ্বিতীয় জায়গায়, দ্বিতীয় পদকে প্রথমে জায়গায় লিখতেই পারি। একই রকম ভাবে এখানে লেখা হয়েছে y1 প্লাস y2 বাই 2, এখানে লেখা আছে y2 প্লাস y1 বাই 2, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি অন্তর্বিভক্ত করার যে ফর্মুলা সেই ফর্মুলারই একটা বিশেষ পার্ট, সেটাই দেখানো হলো। অর্থাৎ আমরা মধ্যবিন্দু বের করার জন্য আরো একটা টেকনিক যেটা বলতে পারি সেটা হলো, আর যেহেতু এই দুটি বিন্দুর মিডিলে অবস্থান করছে, দুটি বিন্দুর মিডিলে অবস্থান করার জন্য আমরা বিন্দু দুটির ভুজগুলোকে যোগ করে, দুটো বিন্দু তাই নিচে 2 দিয়ে ভাগ করেছি, আবার বিন্দু দুটির কোটি দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করেছি। এরকমটা বলার উদ্দেশ্য হলো এরপরে আমরা এই সেকেন্ড টেকনিকটার উপর নির্ভর করে আরো একটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমাদের সামনে বের করে দেখাবো, তাই এই টেকনিকটা তোমাদের সামনে উপস্থাপন করা হলো। তাহলে এখনো পর্যন্ত যে ফর্মুলাগুলো হলো সেই ফর্মুলাগুলো সাধারণত আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি। আরো কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা ক্লাস 9-এ দেখেছি, ওইটুকু রিমাইন্ড করার পরে আমরা আমাদের আলোচ্য জায়গায় চলে আসছি ঠিক তারপরের স্টেজ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমি এই প্রসঙ্গে বলে রাখি, আমরা এই যাবৎকাল ত্রিভুজের ক্ষেত্রফল বের করা বহু ফর্মুলা শিখেছি। কখনো দেখেছি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যার ফর্মুলা ছিল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, যেরকমটি আমি তোমাদের সামনে দেখাচ্ছি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেখে এসেছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা ফর্মুলা দেখে এসেছি হাফ ইন্টু ভূমি মানে b ইন্টু √b স্কোয়ার মানে ভূমির স্কোয়ার মাইনাস সমান যে দুটো বাহু তার অর্ধেকের বর্গ তার স্কোয়ার। এটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এবং সবশেষে আরো একটা যে ত্রিভুজ ছিল বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো 3টা বাহুর দৈর্ঘ্য সমান নয়, সেই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যকে যদি a, b, c ধরে নেওয়া হয়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করার ফর্মুলা শিখে এসেছি s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে এসটা হলো ওই ত্রিভুজটা অর্ধ পরিসীমা। তাহলে এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার 3 রকম ফর্মুলা অলরেডি শিখে এসেছি। এছাড়াও আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জেনারেল ফর্মুলা শিখেছিলাম, সেটা ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার এতগুলো ফর্মুলা আমরা শিখেছি, অথচ কিন্তু আমাদের প্রয়োজন আছে ত্রিভুজের ক্ষেত্রফল নতুন করে বের করার কোনো ফর্মুলা আছে কিনা। আসলে আমরা এর আগে যে ফর্মুলাগুলো শিখে এসেছি বা দেখে এসেছি, প্রত্যেকটা ক্ষেত্রে এই ফর্মুলাগুলো ছিল ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত তার উপর নির্ভর করে। যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা যদি a হয়, ক্ষেত্রফলটা ছিল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান যে দুটো বাহু তার দৈর্ঘ্য যদি a হয়, রিমেইনিং যেটা বাহু সেটা যদি b হয়, তাহলে তার ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা শিখে এসেছি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বললাম একটু আগে, বাহু 3টি দৈর্ঘ্য যদি a,
বি, সি হয় তাহলে তারও ক্ষেত্রফল আমরা বের করতে শিখে এসেছি। কিংবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে রেখেছি হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতার দৈর্ঘ্য। কিন্তু আজকে সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে ভিন্ন আঙ্গিকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমাদের প্রয়োজন হয়েছে। যে একটা ত্রিভুজ তৈরি করতে গেলে আমরা সকলেই জানি যে তিনটি শীর্ষবিন্দু প্রয়োজন। সেই শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক জানা আছে, দ্যাট ইজ এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। অর্থাৎ এখানে কিন্তু ত্রিভুজের কোনো একটা বাহু কিংবা কোনো দুটো বাহু কিংবা কোনো তিনটে বাহুর দৈর্ঘ্যের উল্লেখ নেই, শুধু এটা বলা আছে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক কত। তাহলে আজকে আমরা শিখছি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে তার ক্ষেত্রফল কি করে বের করব। আসলে এটা বের করার বেশ কয়েকটা প্রসেস রয়েছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট সর্বাধুনিক যে প্রসেস সেই প্রসেসটা আমি টেকনিক্যালি তোমাদের সামনে উপস্থাপন করছি। কি করব, প্রথম যে শীর্ষবিন্দু দ্যাট ইজ x1, y1, সেই শীর্ষবিন্দুটাকে আমি এই প্যাটার্নে লিখবো। অর্থাৎ প্রথমে x1 লিখবো, একটু ছেড়ে y1 লিখবো। লেখার সময় খেয়াল রাখবো এখানে কোন রকম সেপারেশন অফ সিম্বল অর্থাৎ কমা চিহ্ন দিতে পাবো না কিংবা ব্র্যাকেট দিতে পাবো না। ভুজটা আর কোটিটা একই লাইন বরাবর আমি লিখেছি। একই রকম ভাবে দ্বিতীয় যেটা বিন্দু যার ভুজ হচ্ছে x2, কোটি হচ্ছে y2, সেটা পরের লাইনে লিখেছি, একদম ঠিক ওদের নিচে স্থাপন করেছি। 3 নম্বর যেটা বিন্দু x3, y3, সেটা ঠিক তার পরের জায়গাতে একই অনুভূমিক রেখা বরাবর স্থাপন করেছি। অর্থাৎ ত্রিভুজের যে তিনটি শীর্ষবিন্দু ছিল সেই শীর্ষবিন্দু তিনটিকে আমি পরপর এরকম ভাবে স্থাপন করার উপর যে শীর্ষবিন্দুটা ছিল সেই শীর্ষবিন্দুটা আবার এখানে কপি করে দিয়েছি। তার মানে এখন কি দাঁড়ালো, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি পরপর অনুভূমিক বরাবর লিখার পরে প্রথম শীর্ষবিন্দুটাকে নিচের লাইনে এসে পেস্ট করে দেব। এর ফলে আমরা যে টেকনিকটা এখানে দেখিয়েছি যে মুখ্য কর্ণ বরাবর যেগুলো মেজর ডায়াগোনাল, সেই মুখ্য কর্ণ বরাবর পদগুলোকে আমি এই তীর চিহ্ন দিয়ে সূচিত করেছি। অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর পদগুলোকে গুণ করব, দ্যাট ইজ x1 y2, তারপরের মুখ্য কর্ণ হচ্ছে x2 y3, তারপরের মুখ্য কর্ণ বরাবর যে পদগুলো তাদেরকে যদি গুণ করি x3 y1। তাহলে মুখ্য কর্ণ বরাবর পদগুলোকে গুণ করলাম, গুণ করার পর তাদের আমরা সমষ্টি নিয়ে নেব। তাহলে সমষ্টি যদি নিই x1 y2, x2 y3 প্লাস x3 y1, ঠিক যেরকমটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর মাইনাস দিয়ে আমরা একেবারে গৌণ কর্ণ বরাবর পদগুলোকে গুণ করব, তারপর আগের মতো আমরা সেই গুণ ফলগুলোকে যোগ। তাহলে গৌণ কর্ণ বরাবর প্রথম যেটা রয়েছে y1 ইন্টু x2, y1 x2 প্লাস দিয়ে y2 x3 প্লাস দিয়ে y3 x1, গৌণ কর্ণ বরাবর প্রথম যে কর্ণটা সেটাকে গুণ করেছি, দ্বিতীয় যে কর্ণ সেটাকে গুণ করেছি, তৃতীয় যে কর্ণ সেটাকে গুণ করেছি, অতঃপর তাদের যোগ করে দিয়েছি। দিয়ে যেটা ঘটলো এই যে রাশিমালাটা তার সাথে আমরা বাইরে একটা হাফ নিয়ে নেব। এই হাফটা এসছে ওই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বের করার যে ত্রিভুজের ফর্মুলা ছিল সেই ফর্মুলা থেকে। তাহলে আমরা প্রথমে যেটা বললাম মুখ্য কর্ণ বরাবর যে পদগুলি ছিল তাদের গুণ করার পরে যোগফল, ফর্মুলা একটা মাইনাস, গৌণ কর্ণ বরাবর যে পদগুলো ছিল সেই পদগুলোকে গুণ করার পরে যোগফল, তারপরে যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা যদি অর্ধেক করে দিই তাহলেই আমরা পেয়ে যাব এই ত্রিভুজটার টোটাল ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার 4খানা ফর্মুলা জানার পরেও সম্পূর্ণ নতুন আঙ্গিকে যখন ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্যের পরিমাণ জানা থাকবে না সেক্ষেত্রে তার ক্ষেত্রফল বের করা ফর্মুলা আমরা এই টেকনিক দিয়ে বের করতে পারলাম। এক্ষেত্রে এই টেকনিকটা মেনটেন করাতে আরো একটা যেটা সুবিধা সেটা হলো যদি আমাকে ত্রিভুজ না বলে চতুর্ভুজ বলে দেয় তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা এই টেকনিক বের করতে পারবো। কিরকম, সাপোজ চতুর্ভুজ বলতে 4টা শীর্ষবিন্দু থাকবে x1 y1, x2 y2, x3 y3, x4 y4। আমি দেখাচ্ছি তোমাদের সামনে বোর্ডে। প্রথম বিন্দুটা x1 y1, দ্বিতীয়টা x2 y2, তৃতীয়টা x3 y3, চতুর্থটা x4 y4। চতুর্ভুজ মানে 4টা শীর্ষবিন্দু থাকবে, তাই শীর্ষবিন্দুগুলিকে আমি পরপর স্থাপন করেছি এবং সবশেষে যেটা বলেছিলাম সবকটা বিন্দু লেখা হয়ে যাওয়ার পরে প্রথম বিন্দুটাকে আবার আমি পেস্ট করে দেব। এরপর আমরা যখন ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করব এই সিস্টেমটা প্রয়োগ করব। ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল হবে হাফ, হাফটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে থাকবেই, হাফ ইন্টু কি লিখবো এখানে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, x3 y4 প্লাস x4 y1, এই কটাকে যোগ করে দিলাম। অতএব চতুর্ভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মুখ্য কর্ণ বরাবর গুণ করেছি x1 y2, x2 y3 প্লাস x3 y1 y4 প্লাস x4 y1 মাইনাস দিয়ে এবার গৌণ কর্ণ বরাবর যে পদগুলো ছিল সেগুলোকে আমরা গুণ করব। তাহলে প্রথম গৌণ কর্ণ বরাবর এলিমেন্টসটা হলো y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1, এত বর্গ একক।
যেহেতু ক্ষেত্রফলের একক সবসময় বর্গ হয়, তাই আমরা বর্গ এককটা ইউজ করব। তাহলে আমরা দেখালাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য যে টেকনিকটা এখানে প্রয়োগ করেছিলাম, সেই একই রকম টেকনিক প্রয়োগ করে আমরা শুধু ত্রিভুজ নয়, যে কোনো বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তার মধ্যে আমি একটা করে দেখালাম, সেটা হলো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার রীতিটা। এখানে যদি পঞ্চভুজ বলে তাহলে একই রকম ভাবে 5টা বিন্দু থাকবে, 5টা বিন্দু পর পর লিখে আবার প্রথম বিন্দুটাকে আমরা নিচে স্থাপন করে দেব। এইরকম সিস্টেম মেনটেন করব, আমরা পঞ্চভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আশা করি যে কোনো বহুভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা তোমরা বুঝতে পেরেছো। তোমরা খুব ধৈর্য সহকারে লক্ষ্য করতে থাকো, বুঝতে থাকো। আশা করি আমরা পরের স্টেজে আবার নতুন কিছু সম্ভার নিয়ে তোমাদের সামনে হাজির হব। নেক্সট, এবারে চলে আসছি যে 3টি বিন্দুর সমরেখ হওয়ার শর্ত। আমরা একটু আগে যে ত্রিভুজটা নিয়ে আলোচনা করছিলাম, সেই ত্রিভুজ তোমাদের সামনে একটু এঁকে দেখাচ্ছি। এ একটা বিন্দু যার স্থানাঙ্ক x1, y1, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক x2, y2, সি একটা বিন্দু যার স্থানাঙ্ক x3, y3। আমরা এই যে ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি, সেই 3টে শীর্ষবিন্দুর মধ্যে এই নিচের শীর্ষবিন্দু দুটিকে আমরা ফিক্সড পয়েন্ট বলে ধরে নিচ্ছি। এই দুটো বিন্দু হচ্ছে ফিক্সড, এর কোনো নড়াচড়া, এটা একেবারে কংক্রিট তৈরি বিন্দু বলে ভেবে নেব। এবং উপরে যে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু দ্যাট ইজ এ, এই বিন্দুটাকে আমরা ফ্লেক্সিবল বলে মনে করছি, স্প্রিং এর তৈরি বলে মনে করছি। তার মানে কি দাঁড়ালো, এই যে এবিসি ত্রিভুজ, সেই এবিসি ত্রিভুজের ভূমির যে প্রান্ত বিন্দু দুটি, সেই বিন্দু দুটি একেবারে কংক্রিটের, আর উপরে যে শীর্ষবিন্দু এ, সেটা হলো ফ্লেক্সিবল, নমনীয়, অর্থাৎ স্প্রিং এর তৈরি। এইটাকে কমা বাড়া করা যাবে। এখন আমি যে কারণটার জন্য এই প্রসঙ্গটা টেনে আনছি, সেটা হলো এবিসি যেহেতু যে কোনো একটা ত্রিভুজ, তার ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা শিখেছি, একটু আগেও বললাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন এই ফর্মুলা দিয়ে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, হাফ ইন্টু ভূমি তো আছেই বিসি, উচ্চতা বলতে এ বিন্দু থেকে আমরা ঠিক তার বিপরীত বাহুর উপর একটা লম্ব টানবো। এই লম্বটা বিসি কে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিলাম ডি, তাহলে উচ্চতাটা হলো এডি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো হাফ ইন্টু বিসি ইন্টু এডি। এখন আমরা কি করছি, যে এই ত্রিভুজের যে শীর্ষবিন্দুটা ফ্লেক্সিবল ছিল, সেই শীর্ষবিন্দুটাকে আমরা ক্রমশই উপর থেকে নিচের দিকে চাপ দিচ্ছি। যদি এই বিন্দুটাকে উপর থেকে নিচে চাপ দেওয়া হয়, তাহলে কোনো একটা সময় দেখা গেল এ বিন্দুটা এইখানে চলে এলো, সেক্ষেত্রে ত্রিভুজটা দেখতে এইরকম হবে। আচ্ছা, এখন যেটা বলছি, যেহেতু এ বিন্দুটা এখানে চলে এলো, এই নতুন যে গঠিত ত্রিভুজ, সেই ত্রিভুজের ভূমিটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ভূমি আছে বেশি, উচ্চতা অর্থাৎ হাইটটা পরিবর্তন ঘটেছে। হাইটটা কি হয়েছে, কমেছে। তাহলে এখানে এডির পরিমাণ যদি কমে যায়, উচ্চতাটা যদি কমে যায়, তাহলে এখন যে ক্ষেত্রফলটা তৈরি হলো, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আর আগে যে ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের তুলনায় নিশ্চয়ই কম হবে। এখন এই করতে করতে এ বিন্দুটাকে আমার তুলনায় আরো একজন শক্তিশালী ব্যক্তি যদি প্রেস করে নিচের দিকে, তাহলে এ শীর্ষবিন্দুটা দেখা গেল এইখানে চলে এলো। সেক্ষেত্রে গঠিত ত্রিভুজটা হবে এইরকম, এ বিন্দুটা এখানে চলে এসেছে। আমি আবার আগের মতো বোঝাতে চাইছি যে এই যে নতুন ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আবার বের করি, হাফ ইন্টু ভূমি মানে বিসি, এই যে এটা ফিক্সড থাকছে, উচ্চতাটা পরিবর্তন ঘটেছে, আবার আগেকার তুলনায় কমে গেছে। সুতরাং এখন যে নতুন ত্রিভুজ, তার ক্ষেত্রফলটা আগের ক্ষেত্র যে দুটো ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল তুলনায় কমে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে হাইটটাকে যতটা আমরা কমাবো, ওর সাথে সমানুপাতিক ভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটাও কিন্তু কমতে শুরু করবে, যেহেতু ভূমির প্রান্ত বিন্দু দুটি স্থির আছে। এই করতে 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 এমন একটা সময় দেখা গেল যে কোনো একটা বিশাল শক্তিশালী ব্যক্তি এই এ বিন্দুটির উপর চাপ দিয়ে সরাসরি এই বিন্দুটাকে এইখানে নিয়ে এসে হাজির করে দিল, এ বিন্দুটা এখানে চলে এলো। আচ্ছা, যখন এই এ বিন্দুটাকে অত্যন্ত জোরে চাপ দেওয়ার ফলে সে এই বিন্দুতে এসে উপনীত হবে, অর্থাৎ এ বিন্দুটা যখন ডি বিন্দুতে সমাপতিত হয়ে যাবে, তখন ত্রিভুজটার উচ্চতাটা কিন্তু শূন্য হয়ে যাবে। এই যে উচ্চতাটা আস্তে আস্তে কম ছিল, প্রথমে ছিল এতটা, পরে হলো এতটা, তারপরে এতটা। এখন যখনই ওই বিন্দুটাকে প্রচন্ড জোরে চাপ দেওয়া হয়েছে, তখন ওই এ বিন্দুটা যখন ডি বিন্দুর উপরে চলে এলো, তখন কিন্তু উচ্চতার পরিমাণ 0 হয়ে গেল। আর উচ্চতার পরিমাণ 0 হয়ে গেলে এই যে নতুন করে ত্রিভুজ তৈরি হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়ে গেল। তার মানে যখন উচ্চতা শূন্য, তখন কি ঘটেছে, এই শীর্ষবিন্দুটা একেবারে এই রেখার উপরে চলে এসেছে, যে রেখার উপরে সি বিন্দু এবং বি বিন্দু অলরেডি অবস্থান করছিল। তার মানে এখন দাঁড়ালো যে বি বিন্দু
এ বিন্দু সি বিন্দু এই তিন বিন্দু একই রেখার উপরে চলে এসেছে। কখন? যখন ত্রিভুজটার ক্ষেত্রফলটা শূন্য হয়ে গেছে। তার মানে এই যে এ বি এবং সি তিনটে বিন্দু একই রেখার উপরে চলে আসা, তার অর্থ হলো এ বি সি বিন্দু তিনটি সমরেখ হয়ে গেল। আর সমরেখ কখন হবে সেই কথাটা দেখালাম। ওই বিন্দু তিনটি দিয়ে যে গঠিত ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা যখন 0 হয়ে যাবে। তাই লেখা হয়েছে এ বি সি বিন্দু তিনটি সমরেখ বা একরেখীয় হবে যদি বিন্দু তিনটি দিয়ে পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। আর একটু আগেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা ফর্মুলা জেনে এসেছি এটা, অর্থাৎ এই ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো ওই যে প্রদত্ত তিনটি বিন্দু এ x1 y1 বি x2 y2 সি x3 y3 সেই বিন্দু তিনটি সমরেখ। আশা করি বোঝা গেছে। সুন্দরভাবে লক্ষ্য করো, আরো নতুন নতুন কিছু সম্ভার নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের পাশাপাশি আমিও সমৃদ্ধ হওয়ার চেষ্টা করব। নেক্সট আমাদের ক্লাস 9-এর কিংবা প্রিভিয়াস যতগুলো আলোচনা ছিল তার একেবারে সন্ধিক্ষণে এসে আমরা হাজির হয়েছি। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোন একটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। আমরা প্রথমেই জানবো যে ত্রিভুজের ভরকেন্দ্র বলতে কি বোঝায়। ভরকেন্দ্র হলো এই যে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের তিনটে মধ্যমা আমরা আঁকতে পারি। মধ্যমা বলতে, মধ্যমা মিন্স এটা হলো একটা সরলরেখা। আর আমরা জানি সরলরেখা তৈরি করতে গেলে মিনিমাম দুটো বিন্দু প্রয়োজন। তাহলে সরলরেখা তৈরি করার জন্য দুটি বিন্দু প্রয়োজন। তার মানে মধ্যমা তৈরি করার জন্য দুটো বিন্দু প্রয়োজন। তাহলে কোন দুটো বিন্দু প্রয়োজন? না হলে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু এবং আরেকটা বিন্দু কি, না তো ওই শীর্ষবিন্দুর ঠিক বিপরীত যে বাহু তার মধ্যবিন্দু। আবার বলছি, মধ্যমা হলো একটা সরলরেখা। সরলরেখা তৈরি করার জন্য আমরা জানি দুটো বিন্দু প্রয়োজন। তাহলে এখানে মধ্যমা তৈরি করতে গেলেও দুটি বিন্দু প্রয়োজন। কোন দুটি বিন্দু? ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু এবং নাম্বার 2 ওই শীর্ষবিন্দুর ঠিক বিপরীতে যে বাহুটা অবস্থান করছে সেই বাহুটার মধ্যবিন্দু। তাহলে আমি যদি এটাকে শীর্ষবিন্দু ধরে নিই তাহলে এ শীর্ষবিন্দুর বিপরীত যে বাহু দ্যাট ইজ বিসি, ঠিক তার মধ্যবিন্দু যেটা আমি মানে আঙুল দিয়ে সূচিত করতে চাইছি, সেই বিন্দুর সংযোজক রেখাংশ যেটা, সেটাই হলো সরলরেখা। আর এক্ষেত্রে সেই সরলরেখাটার নামই হলো মধ্যমা। তাহলে আশা করি মধ্যমা ডেফিনেশন তোমরা বুঝতে পেরেছো, মধ্যমা কি জিনিস সেটা বুঝতে পেরেছো। তারপরে চলে আসছি এ শীর্ষবিন্দু দিয়ে যদি একটা মধ্যমা আঁকতে পারি, একেবারে অনুরূপ ধারণা দিয়ে আমরা বি শীর্ষবিন্দু দিয়ে ঠিক তার বিপরীত বাহুর মধ্যবিন্দুকে সংযুক্ত করে আরো একটা যে সরলরেখা পাবো সেটাকেও মধ্যমা বলে দাবি করতে পারবো। ইন দ্য সেম ওয়ে আরেকটা যে রিমেইনিং শীর্ষবিন্দু রয়েছে সি বিন্দু, সেই শীর্ষবিন্দু দিয়ে ঠিক তার বিপরীত বাহুর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুকে সংযুক্ত করে যে সরলরেখা পাবো সেটাও একটা মধ্যমা বলে আমরা বিবেচনা করতে পারি। তাহলে এই যে ত্রিভুজের তিনটি মধ্যমা পেলাম, সেই মধ্যমা তিনটি যদি আঁকা যায় তাহলে দেখবো তারা একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করেছে। দ্য মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল পাসেস থ্রু আ সিঙ্গেল পয়েন্ট। এই যে ত্রিভুজের তিনটে মধ্যমা, সেই মধ্যমা তিনটি তারা একটা বিন্দু দিয়ে পাস করেছে। যে বিন্দু দিয়ে পাস করেছে সেটাকে আমরা বলবো ভরকেন্দ্র। সেটাকে এখানে ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হয়েছে। এই জি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে আলোচনা করতে চাইছি। তা লক্ষ্য করো, যেহেতু এই ভরকেন্দ্র বা জি বিন্দুটা একেবারে মধ্যমাগুলির সংযোগ স্থলে তৈরি হয়েছে, অর্থাৎ মধ্য কথাটা ইনক্লুড আছে। আর একটু আগেও আমরা দুটি বিন্দুর মধ্যবিন্দু বের করার সময় টেকনিক বলেছিলাম। কি টেকনিক ছিল? যেহেতু দুটো বিন্দু তাই বিন্দু দুটির ভুজ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। যেমনটি পিছন দিকে তোমাদের দেখাই, আরটা ছিল এ আর বি এর ঠিক মধ্যবিন্দু। যেহেতু দুটো বিন্দুর মধ্যে অবস্থান করছিল তাই বিন্দু দুটোর ভুজ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম, আবার কোটি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। অনুরূপভাবে এখানে আমরা পেয়ে গেছি জিটা যেহেতু টোটাল এ বি সি এর একেবারে মিডিলে অবস্থান করছে, তাই জি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এই বিন্দু তিনটির ভুজগুলোকে, অর্থাৎ ভুজ তিনটেকে x1 x2 আর x3 এদেরকে যোগ করে, যেহেতু তিনটে বিন্দু আছে তাই 3 দিয়ে ভাগ, আবার যেহেতু বিন্দু তিনটে কোটিও তিনটে আছে তাই 3টে কোটিকে যোগ করে 3 দিয়ে ভাগ। এটা করলেই আমরা দুটি বিন্দুর মধ্যবিন্দু বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলার আদলে আমরা ত্রিভুজের ঠিক মধ্যবিন্দু অর্থাৎ ভরকেন্দ্র বের করার ফর্মুলা পেয়ে যাব। এতদূর পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম এর পুরোটাই প্রায় 9 10 শিখেছি। আজকে শুধু রিমাইন্ড করে দেওয়া, আজকে শুধু তাদেরকে নতুন টেকনিক দিয়ে নতুন আঙ্গিকে তোমাদের সামনে হাজির করা। তার দুটো কারণ, আমাদের সিলেবাসের মধ্যে যে বিস্তীর্ণ পাঠ্যসূচি রয়েছে তার বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সেই প্রয়োজনীয়তার কথা অনুসরণ করে, প্রয়োজনের কথা মনে করে আমি এই বিষয়গুলো আবার নতুন ভাবে তোমাদের সামনে দেখালাম। এবার চলে আসবো আমাদের ক্লাস 11 এর আলোচনা, যেখান থেকে শুরু হতে চলেছে সেটা হলো সঞ্চার পথ বা লোকাস। সঞ্চার পথ, আবার এটা আরো একটা নাম হলো গতিপথ। এই লোকাসের প্লুরাল ফর্ম
প্লুরাল ফর্মটা হলো লোকাই। তাই কথাগুলো আমরা জেনে রাখবো, যেহেতু আমাদের পরবর্তী ম্যাথামেটিক্সে এই ধরনের টার্মগুলো হুবহু বারবার আসতেই থাকবে। তাই নতুন যে টপিকসটা নিয়ে ক্লাস 11-এ তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আবার শুরু করছি আমার আলোচনা নতুন ভাবে, সেটা হলো লোকাস, যার বাংলা নামটা হলো সঞ্চার পথ বা গতিপথ। আসলে নামটার যদি আমরা আবিধানিক বিশ্লেষণ করি, আমরা এর মিনিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা তৈরি করতে পারবো না। আমরা এর আবিধানিক অর্থটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে দাঁড়াবে এমন একটা পথ যে পথটা সঞ্চরণশীল, এমন একটা পথ যে পথটা গতিশীল। কিন্তু বাস্তব আমরা কোনোদিনই কোনো পথকে গতিশীল দেখিনি। ওই যে একটু আগে বললাম, এর আবিধানিক অর্থটাকে দিয়ে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে কিন্তু আমরা এর পূর্ণাঙ্গ ধারণা তৈরি করতে পারবো না। বরঞ্চ আমরা এরকম ভাবে সঞ্চার পথটা তুলে ধরার জন্য একটা এক্সাম্পলস বলে দিয়ে তারপর আমি ডেফিনেশনে চলে যাচ্ছি। সাপোজ মনে করো আমাদের বাড়িতে একটা কালির পাত্র রাখা আছে। সে বাড়ি রং করার বিভিন্ন রকম কালার হতে পারে, কিংবা দোয়াতের কোনো কালি হতে পারে, কিংবা বিভিন্ন কিছুরই কালির একটা কৌটো খোলা অবস্থা রাখা আছে, তার মুখটা ঢাকনা দেওয়া নেই। এবার কি হলো, কোনো একটা আরশোলা কিংবা কোনো একটা মাকড়সা উড়তে 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 এসে ওই কালির পাত্রে ডুবে গেল। ওইবারে হাবুডুবু খাচ্ছে, নাকানি চোবানি খাচ্ছে, ওই অবস্থায় সেটা চোখে পড়লো। আমি তখন কি করলাম, একটা টেবিলের উপরে সাদা আর্ট পেপার সেটে দিয়ে ওই মাকড়সাটাকে, যে মাকড়সাটা জ্যান্ত ছিল, সেই মাকড়সাটাকে হাতে ধরে ওই সাদা আর্ট পেপারের উপরে টেবিলে স্থাপন করলাম। এবারে ঘটনাটা হচ্ছে যে যেহেতু ওই মাকড়সাটা স্থির নয়, জ্যান্ত আছে, সেই মাকড়সাটা গতিশীল। তাহলে স্যার আইজাক নিউটন আমাদের সামনে একটা ইনফরমেশন দিয়ে গেছেন যে কোনো একটা বিন্দু, কোনো একটা বস্তু যদি স্থির থাকে, কিংবা কোনো একটা বিন্দু বা বস্তু যদি গতিশীল থাকে, সেই বিন্দুগুলোকে, সেই বস্তুগুলোকে যদি বাইরে থেকে কোনো ফোর্স দিয়ে বাধ্য না করা হয়, তাহলে একটা স্থির বস্তু সারা জীবনই স্থির থাকবে, একটা গতিশীল বস্তু সারা জীবনই গতিশীল থাকবে। স্যার আইজাক নিউটনের ওই সেকেন্ড লটাকে আমি যদি এখানে প্রয়োগ করি, তাহলে বলতে পারবো যে ওই মাকড়সাটা যেহেতু জ্যান্ত ছিল, তাহলে ও নিশ্চয় টেবিলের উপরে সাদা আর্ট পেপারে যেখানে আমি রাখলাম সেই জায়গাতে ও স্থির থেকে যাবে না, ও গতিশীল হয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমি যে কথাটা তোমাদের সামনে বলছি, যেহেতু ওই মাকড়সাটা বা আরশোলা একটা কালিতে ডোবানো ছিল, ওইখান থেকে তাকে তুলে সাদা আর্ট পেপারে স্থাপন করা হয়েছে। তাই যখনই আরশোলাটা বা মাকড়সাটা চলে যাওয়ার চেষ্টা করবে, যে পথ দিয়ে যাবে সেই পথ বরাবর তার একটা স্পষ্ট ছাপ থেকে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে একটা পথ তৈরি হলো, এই পথটা কিন্তু সঞ্চরণশীল নয়, এই পথটা কিন্তু গতিশীল নয়, বরঞ্চ আমরা বলতে পারি এই পথটা তৈরি হয়েছে কোনো একটা গতিশীল বিন্দুর গতিশীলতার জন্য, কোনো একটা বিন্দুর সঞ্চরণশীলতার জন্য, কোন একটা বিন্দুর চলমানতার জন্য। তার মানে এখন এই সঞ্চার পথের আবিধানিক অর্থ সম্পূর্ণ নতুন করে তোমাদের সামনে বলছি। সঞ্চার পথ বা গতিপথ হলো এমন একটা পথ যে পথটা কোন একটা গতিশীল বিন্দুর সঞ্চরণশীলতার জন্য তৈরি হয়, বা কোন একটা বিন্দুর গতিশীলতার জন্য তৈরি হয়। আশা করি সঞ্চার পথের ডেফিনেশন তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে আসছি, আমি যে উদাহরণটা দিলাম সেটা একটা দৈনন্দিন জীবনের সঞ্চার পথের এক্সাম্পল, কিন্তু এই দৈনন্দিন জীবনের সঞ্চার পথের এক্সাম্পলের সাথে ম্যাথামেটিক্সের জীবনের সঞ্চার পথের এক্সাম্পলের সামান্য কিছু ফারাক আছে, আবার কিছু মিলও আছে। আমি যখন দৈনন্দিন জীবনে অর্থাৎ মাকড়সার উদাহরণ দিয়ে সঞ্চার পথটা বোঝাতে চাইলাম, তখন দুটো পয়েন্টকে ফোকাস করতে চেয়েছি। সঞ্চার পথ তৈরি হওয়ার জন্য একটা সমতলের দরকার হয়েছে, একটা টেবিলের উপরে একটা আর্ট পেপার, দ্যাট ইজ একটা সমতল দরকার। নাম্বার 2, দৈনন্দিন জীবনে সঞ্চার পথ তৈরি হওয়ার জন্য একটা গতিশীল বিন্দু দরকার, অর্থাৎ মাকড়সাটা যদি মরে যেত তাহলে ওর দ্বারা কোনো পথ তৈরি হতো না, স্থির হয়ে গেলে তার দ্বারা কোনো পথ তৈরি হতো না। অর্থাৎ সঞ্চার পথ তৈরি করতে গেলে একটা বস্তুকে, একটা বিন্দুকে গতিশীল হওয়া লাগবে। এই হলো দৈনন্দিন জীবনের সঞ্চার পথের দুটি অপরিহার্য উপাদান। কিন্তু আমরা তো আলোচনা করছি ম্যাথামেটিক্সের জগতে, ম্যাথামেটিক্সের জীবনে। তাই ম্যাথামেটিক্সের জীবনে সঞ্চার পথ তৈরি করার জন্য 3টি অপরিহার্য উপাদান আছে, 3টি কাঁচা মাল আছে। যে 3টি কাঁচা মালের কোনো একটা অ্যাবসেন্ট থাকলে কখনোই সঞ্চার পথ তৈরি হতে পারে না। তার প্রথমটা হলো, 1 নম্বর যেরকমটি আমি বললাম, একটা নির্দিষ্ট সমতল লাগবে, ঠিক যেরকমটি আমি আর্ট পেপার টেবিলের উপরে স্থাপন করেছিলাম। 2 নম্বর বলেছিলাম একটা নির্দিষ্ট গতিশীল বিন্দু দরকার, যেটা না হলে কখনোই সঞ্চার পথ তৈরি হতে পারে না। দিজ আর দ্য এসেনশিয়াল কমোডিটিজ টু ফর্ম এ লোকাস। একটা সঞ্চার পথ তৈরি হওয়ার জন্য এগুলো খুব অপরিহার্য উপাদান। এবং 3 নম্বর, ম্যাথামেটিক্সের জীবনে সঞ্চার পথ তৈরি হওয়ার জন্য যে শর্তটা ইনক্লুড করতেই হবে, না হলে আমরা ম্যাথামেটিক্সের সঞ্চার পথ বুঝতে পারবো না, সেই বিশেষ শর্তটা হলো জ্যামিতিক শর্ত। এই জ্যামিতিক শর্তটাই হচ্ছে সঞ্চার পথ তৈরির মেন হোতা বা মেন কারিগর। এই জ্যামিতিক শর্তটার যদি পরিবর্তন হয়, তাহলে সঞ্চার পথটা পরিবর্তন হয়ে যাবে, সঞ্চার পথের নাম এক এক রকম হয়ে যাবে, সঞ্চার পথের সমীকরণ এক এক রকম হয়ে যাবে। আমরা আজকে তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো কি করে তাদের সমীকরণ বের করা হয়, কি করে তাদের ফরমেশন তৈরি করা হয়, সমস্ত কিছু আমি দেখাবো। যেটা বলছিলাম, সঞ্চার পথ তৈরি করার জন্য অপরিহার্য উপাদান 3টি, নির্দিষ্ট সমতল,
নির্দিষ্ট গতিশীল বিন্দু লাগবে এবং একটা জ্যামিতিক শর্ত লাগবে। এবার চলে আসছি এর কিছু ব্যবহারিক প্রয়োগ। সাপোজ এই যে বোর্ডটি ডিসপ্লেতে দেখা যাচ্ছে, সেই বোর্ডটা একটা সমতল, অর্থাৎ প্রথম শর্তটা আমি ধরে নিলাম। দ্বিতীয় শর্তটা হচ্ছে এই বোর্ডের উপরে বা সমতলের উপরে একটা গতিশীল বিন্দু যার নাম দিলাম পি, অর্থাৎ প্রথম দুটো পয়েন্ট আমার নেওয়া হয়ে গেছে। এখন নিতে বাকি একটা পয়েন্ট, সেই পয়েন্টটা কি, জ্যামিতিক শর্ত, এবং এটাই হচ্ছে সঞ্চারপথের মেন একটা পয়েন্ট। এই জ্যামিতিক শর্তটা এক এক রকম প্রশ্নের ক্ষেত্রে এক এক রকম হবে। এটা যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু প্রত্যেকটা অঙ্কে দেখতে পাবো, মানে জ্যামিতিক শর্ত ছাড়া কোনোদিনই কোনো সঞ্চারপথ তৈরি হতে পারে না। সেটাই শর্ত কিরকম আমি বলছি। তাহলে আমরা একটা সমতল চুজ করেছিলাম, সমতলের উপরে একটা গতিশীল বিন্দু চুজ করা হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই পি বিন্দুকে বললাম আমরা, তুমি তো ভাই গতিশীল বিন্দু, তুমি তো গতিশীলই হবে, এটাই তোমার ধর্ম, তুমি গতিশীল হও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার গতিশীলতার সময় তুমি একটা ধর্ম সবসময় মেনটেন করবে। তখন ও বললো, হ্যাঁ বলো কি ধর্মটা। আমি বলছি যে এই পি বিন্দু তুমি শুনে নাও ভালো করে, তুমি তোমার গতিশীলতার সময় কোন রকম দিক পরিবর্তন করতে পাবে না, কোন রকম ডিরেকশন চেঞ্জ করতে পাবে না, এই শর্তটাকে মেনে তুমি গতিশীল হবে। তখন পি বিন্দুটা সেই শর্তটাকে মেনে নিয়ে গতিশীল হচ্ছে। দেখো ভালো করে ও কিভাবে এই জ্যামিতিক শর্তটাকে মানছে। পি বিন্দুর উপরে শর্তটা চাপানো হয়েছে কি, ও কোন রকম দিক পরিবর্তন করতে পাবে না। অর্থাৎ প্রথমে ও মনে করে এখানে দাঁড়িয়ে আছে, ও যদি এই দিকে প্রথমে টার্ন নেওয়ার চেষ্টা করে তাহলে ওর অভিমুখটা কিন্তু এই দিকে হলো, তাহলে ও উপরের দিকে যেতে পারবে না, নিচের দিকেও নামতে পারবে না, কিংবা পিছন দিকেও যেতে পারবে না। তাহলে ও পরের গতিশীলতার সময় সামনের দিকে আবার এগিয়ে যাবে, ওই ডিরেকশনে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক যেরকম ভাবে আমি দেখাচ্ছি, তাহলে লক্ষ্য করো, কোন একটা গতিশীল বিন্দু আমার দেওয়া ধর্মটা যদি ও মেনে চলে, সেই ধর্মটা কি ছিল, যে তার গতিশীলতার সময় কোন রকম দিক পরিবর্তন করতে পাবে না। তাহলে এই যদি কোন রকম দিক পরিবর্তন করতে না পাই, তাহলে যে পথ বরাবর গতিশীল হয় সেই পথটা আমি ডটেড লাইন দিয়ে ডিনোট করেছি। এখন এই পয়েন্ট কটাকে যদি যুক্ত করে দিই, তাহলে দেখতে পাবো যে ওই গতিশীল বিন্দু দিয়ে একটা পথ তৈরি হয়েছে, যে পথটা হলো তার গতিপথ, যে পথটা হলো তার সঞ্চার পথ, আর এই সঞ্চার পথটার নাম হলো এখানে সরল রেখা। তার মানে আমরা আমাদের স্থানাঙ্ক জ্যামিতির প্রথম যে চ্যাপ্টার সরলরেখা, সেই সরলরেখা চ্যাপ্টার শুরু করার আগে ভাগে বুঝে গেলাম সেই সরলরেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিশেষ ধরনের সঞ্চারপথ, যে সঞ্চারপথটা তৈরি হওয়ার জন্য জ্যামিতিক একটা শর্তের প্রয়োজন। জ্যামিতিক শর্তটা কি, যে গতিশীল বিন্দুটা কোন রকম দিক পরিবর্তন করতে পাবে না, কোন রকম দিক পরিবর্তন না করে গতিশীল হলেই ওই বিন্দুটা দিয়ে যে পথটা তৈরি হচ্ছে সেটাই হলো তার সঞ্চারপথ, আর এই সঞ্চারপথটার নামই হলো সরলরেখা। আশা করি বুঝতে পেরেছি যে সরলরেখা যেটা আমরা পড়তে চলেছি, সেই সরলরেখাটা আসলে কিভাবে তৈরি হয়। এরপরে আরো বেশ কিছু এক্সাম্পলস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, তোমরা ধৈর্য সহকারে খুব অ্যাটেনশনালি দেখো। দ্বিতীয় একটা প্রসঙ্গ চলে আসছি। সাপোজ মনে করো বোর্ড বা যে ডিসপ্লেটা তোমাদের সামনে প্রদর্শিত হচ্ছে, সেই ডিসপ্লেটা একটা সমতল, সেই সমতলের ভিতরে একটা স্থির বিন্দু নিলাম। সাপোজ ও হচ্ছে একটা স্থির বিন্দু, দিস ইজ ফিক্সড পয়েন্ট। স্যার আপনি তো বললেন একটা সমতল দরকার, একটা গতিশীল বিন্দু দরকার, কিন্তু এখানে তো গতিশীল বিন্দু নিয়ে নি। হ্যাঁ অবশ্যই আমরা গতিশীল বিন্দু এখনো পর্যন্ত নিয়ে নি। এবারে আমরা একটা গতিশীল বিন্দু নিচ্ছি, পি, দিস ইজ মুভিং পয়েন্ট। প্রথমে একটা সমতল নেওয়ার কাজ কমপ্লিট, 1 নম্বর পয়েন্ট স্যাটিসফাই হয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট হলো একটা গতিশীল বিন্দু, গতিশীল বিন্দু নেওয়া হয়ে গেছে। এবার 3 নম্বর শর্তটা আমি একটু আগে বললাম, প্রত্যেকটা অঙ্কে আলাদা আলাদা জ্যামিতিক শর্ত থাকবে। তাহলে এক্ষেত্রে যেহেতু আলাদা একটা প্রবলেমস, তাই নতুন একটা জ্যামিতিক শর্ত আমি প্রয়োগ করছি, তোমরা শোনো ভালো করে। আমি বললাম এই যে পি বিন্দু, তুমি তো গতিশীল, গতিশীলতা ধর্মটা মেনটেনই করবে। তুমি একটা ধর্মের কথা মনে রাখো। ও তখন আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বলো তুমি কোন ধর্মটা আমার উপর প্রয়োগ করতে চাইছো। আমি বললাম শোনো, তুমি যখন গতিশীল হবে তখন তুমি যে সমতলে অবস্থান করছো, সেই সমতলের মধ্যে যে একটা স্থির বিন্দু দেখতে পাচ্ছ, সেই স্থির বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে গতিশীল হবে। আবার বলছি জ্যামিতিক শর্তটা কি বললাম, আমি এই পি বিন্দুটার উপর একটা ধর্ম চাপালাম যে তুমি তো গতিশীল বিন্দু ভাই, তোমার গতিশীলতার সময় একটা ধর্ম তুমি সবসময় মেনে চলবে। তখন ও আমাকে বললো হ্যাঁ গতিশীল, আমি বিন্দুর জন্য যা ধর্ম মেনটেন করতে হবে আমি মেনে চলবো। কি বললাম, তুমি যে সমতলে অবস্থান করছো, দ্যাট ইজ এই বোর্ডের মধ্যে, সেই বোর্ডের মধ্যে আরো একটা স্থির বিন্দু রয়েছে ও, সেই বিন্দু থেকে এখন তোমার যে দূরত্ব, সাপোজ এই দূরত্বটাকে যদি আমরা 8 সেমি বলে মনে করি, তাহলে বলছে এই স্থির বিন্দু থেকে তোমার যে দূরত্ব এখন দেখতে পাচ্ছ, সেই দূরত্বটা সবসময় সমানভাবে রেখে তুমি গতিশীল হবে, তাহলে তুমি গতিশীল হও। ও তখন এই শর্তটা মেনে গতিশীল হচ্ছে। তাহলে লক্ষ্য করো, ও যখন গতিশীল হবে তাহলে নিশ্চয় ও এইদিকে চলে যেতে পারবে না, কারণ এইদিকে চলে যেতে গেলেই এই মূল বিন্দু থেকে বা ও বিন্দু থেকে তার দূরত্বটা কিন্তু বেড়ে যাবে, কিংবা ও যেখানে আছে এইখান থেকে তুলনামূলকভাবে ভিতরেও আসতে পারবে না, কেন ভিতরে যদি চলে আসে তাহলে কিন্তু এই বিন্দুর সাথে প্রাথমিক যে দূরত্ব তার তুলনায় দূরত্ব কমে যাবে। তাহলে তোমরা মোটামুটি গেস করতে পারছো যে ওই বিন্দুটা কোন বরাবর
গতিশীল হলে সেই দূরত্বটা মোটামুটি সমান থাকবে। লক্ষ্য করো, মনে করো এই বিন্দুটা এখানে চলে এলো, তাহলে এক্ষেত্রে যে দূরত্বটা সেটাও কিন্তু ওই 8 সেমি হচ্ছে। কিংবা এরকম করতে করতে এই যে এই বরাবর যদি চলে আসে, তাহলে দেখতে পাচ্ছ অর্থাৎ ওই গতিশীল বিন্দুটা যদি আমার দেওয়া ধর্মটা সঠিকভাবে মেনে নিয়ে গতিশীল হয়, কি বলেছিলাম ধর্মটা, তুমি যে সমতলে অবস্থান করছো সেই সমতলের মধ্যে যে একটা স্থির বিন্দু আমি সেট করে রেখেছি, সেই বিন্দু থেকে তোমার যে প্রাথমিক দূরত্ব, সেই দূরত্বটা সমান রেখে তুমি গতিশীল হও। ও যখন এই ধর্মটা মেনে নিয়ে গতিশীল হয়েছে, তখন যে পথটা তৈরি হয়েছে সেই পথটা হলো ওই গতিশীল বিন্দুটার সঞ্চার পথ, ওই গতিশীল বিন্দুটার গতিপথ। আর এই গতিপথ বা সঞ্চার পথটার নাম তোমরা সকলেই জানো, সকলেই চিনতে পারছো, সেটা কি? বৃত্ত। তার মানে নতুন করে আবার দেখালাম, আমরা যে বৃত্ত শিখে এসেছি সেই বৃত্তটাও হলো এক বিশেষ ধরনের সঞ্চার পথ। তাহলে সরলরেখাটাও সঞ্চার পথ, বৃত্তটাও সঞ্চার পথ। কিংবা এর পরবর্তীকালে আমরা দেখবো অধিবৃত্ত, আমরা একটু পরে দেখাচ্ছি। লক্ষ্য করো, সরলরেখা বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ কিছু সঞ্চার পথ। সরলরেখা একটা সঞ্চার পথ, বৃত্ত একটা সঞ্চার পথ, অধিবৃত্ত একটা সঞ্চার পথ, উপবৃত্ত একটা সঞ্চার পথ, পরাবৃত্ত এক একটা সঞ্চার পথ। পিছন দিকে ব্যাক করে যাই। লক্ষ্য করো, যে কথাটা বলতে চাইছিলাম, আমরা এতদিন পর্যন্ত সরলরেখা পড়ে এসেছি, বৃত্ত পড়ে এসেছি, কিন্তু আমরা এটা জানতাম না যে তারা এক একটা বিশেষ ধরনের সঞ্চার পথকে সূচিত করে। প্রকৃতপক্ষে তাদের কনস্ট্রাকশনটা একই, শুধু পরিবর্তন হচ্ছে এই 3 নম্বর জায়গাতে এসে। প্রত্যেকটা সঞ্চার পথ তৈরি হওয়ার জন্য এই দুটো শর্ত লাগবেই লাগবে, ওই দুটো ফিক্সড সকলের ক্ষেত্রে। কিন্তু 3 নম্বর যে শর্তটার জন্য সঞ্চার পথের নেচারটা পরিবর্তন হয়ে যায়, সেটা হলো জ্যামিতিক শর্ত। আর এই জ্যামিতিক শর্তটার উপর নির্ভর করে কখন একটা সঞ্চার পথ সরলরেখা হয়, কখনো বৃত্ত হয়, কখনো অধিবৃত্ত, কখনো উপবৃত্ত, কখনো পরাবৃত্ত হয়। তাহলে তোমাদের সামনে সঞ্চার পথের গঠন বিস্তারিত ব্যাখ্যা করে দেখানো হলো। এরপরে আমরা পরের পেজে দেখাবো যে আমাদের সিলেবাসের মধ্যে কি কি সঞ্চার পথ, যেগুলো না জানলে নয়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেই সঞ্চার পথগুলি কি কি। প্রথম চ্যাপ্টার আছে সরলরেখা, সঞ্চার পথের একটা অংশ, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত। এগুলো পর্যায়ক্রমে আমরা এক দিন এক একটা আলোচনা চালিয়ে যাব। আমাদের প্রথম আলোচনা যেটা শুরু হবে সেটা সরলরেখা থেকে। এরপরে যে টপিকটা আমরা দেখাবো, যে একটু আগে আমরা সঞ্চার পথের ডেফিনেশন দেখালাম, সঞ্চার পথ তৈরি করার স্টেপস গুলো দেখালাম, এবং জ্যামিতিক শর্তের উপর নির্ভর করে সঞ্চার পথের যে নামকরণের পরিবর্তন হয়ে যায় সেটা দেখালাম। এরপরে আমরা যেটা তোমাদের সামনে দেখাতে চলেছি সেটা হলো যে কোন গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কি করে বের করতে হয়। আসলে গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য 3টে স্টেপস আছে। সেই 3টে স্টেপ তোমরা এক এক করে মাথায় রাখো। প্রথম স্টেপ হলো, যে বিন্দুটার গতিশীলতার জন্য সঞ্চার পথটা তৈরি হচ্ছে, সেই গতিশীল বিন্দুটার স্থানাঙ্ক আমরা h, k ধরে নেব। অর্থাৎ প্রথম স্টেপ, যে বিন্দুর গতিশীলতার জন্য সঞ্চার পথ তৈরি হয় তার স্থানাঙ্ক h, k ধরে নেওয়া। দ্বিতীয় শর্ত, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। সেই শর্তটা কি, যে প্রশ্নে যে জ্যামিতিক শর্তটা, যে ধর্মটা প্রয়োগ করতে হবে, সেই ধর্মটাকে কাজে লাগিয়ে h এবং k এর মাধ্যমে একটা সমীকরণ বানাতে হয়। আমি একটু আগে দেখাচ্ছিলাম যে সরলরেখা তৈরি করার জন্য একরকম শর্ত, বৃত্ত তৈরি হওয়ার জন্য আরেক রকম শর্ত। সেই শর্তগুলোই এখানে জ্যামিতিক শর্ত নামে পরিচিত। তাহলে জ্যামিতিক শর্তগুলোকে কাজে লাগিয়ে এখানে h এবং k এর মাধ্যমে একটা সমীকরণ বানাতে হবে, এবং সব শেষে পরিশেষে h এর জায়গায় x এবং k এর জায়গায় y লিখলেই আমরা ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা পেয়ে যাব। এই 3টে স্টেপসকে কাজে লাগিয়ে কি করে কোনো একটা গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে হয়, সেই জিনিসটা তোমরা একবার লক্ষ্য করো, খুব ভালো লাগবে আশা করি। সঞ্চার পথ সম্পর্কিত কিছু সমস্যা এখানে আছে, লক্ষ্য করো। xy সমতলে p বিন্দু এমন ভাবে গতিশীল যে তা 2, এবং 3, বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তাহলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আমি প্রথমত তোমাদের সামনে যেটা বলবো, যে সঞ্চার পথের ডেফিনেশন বলার সময় আমি 3টে কাঁচামালের কথা তোমাদের সামনে বলেছিলাম। যে 3টি কাঁচামাল না থাকলে সঞ্চার পথটা তৈরি হবে না। সেই প্রথম কাঁচামালটা ছিল একটা সমতল দরকার, সেই সমতলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। 2 নম্বর শর্ত বলেছিলাম একটা গতিশীল বিন্দু দরকার, তোমরা দেখতে পাচ্ছ পি বিন্দুটা গতিশীল বিন্দু। 3 নম্বর শর্তটা বলেছিলাম একটা নির্দিষ্ট জ্যামিতিক শর্ত, যে জ্যামিতিক শর্তটাও তোমরা দেখতে পাচ্ছ কি, যে এই গতিশীল বিন্দুটা এই বিন্দুটা থেকে যতটা দূরত্বে আছে, এই বিন্দুটা থেকেও ঠিক ততটাই দূরত্বে আছে। এই যে জ্যামিতিক শর্ত, এই জ্যামিতিক শর্তটাও কিন্তু মেনশন করা আছে। তাহলে 3টে কাঁচামাল এর প্রত্যেকটা এখানে বিদ্যমান, সুতরাং আমরা সঞ্চার পথ তৈরি করতে পারবো বাই দ্য ডেফিনেশন, এটা বলতে পারি। এবার চলে আসছি সঞ্চার পথের ডেফিনেশন তৈরি করার জন্য যে কাঁচামালগুলি সেগুলো দেখলাম সবকটাই বিদ্যমান। তারপরে একটু আগে যেটা দেখছিলাম সঞ্চার পথের সমীকরণ বের করার স্টেপস গুলো, সেগুলো আমরা এবারে একে একে মেনটেন করার চেষ্টা করব।
নাম্বার 1 কি বলেছিলাম, যে বিন্দুটা গতিশীল তার স্থানাঙ্ক h, k ধরে নিতে হয়। তাহলে লিখছি, মনে করি গতিশীল বিন্দু P এর স্থানাঙ্ক h, k। এটা প্রথম স্টেপ ছিল। দ্বিতীয় স্টেপ কি ছিল, যে এই গতিশীল বিন্দুটা যে জ্যামিতিক শর্তটাকে মেনে চলে তাকে কাজে লাগিয়ে h এবং k এর মাধ্যমে একটা সমীকরণ বানাতে হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একটু ছবির মাধ্যমে দেখাচ্ছি, লক্ষ্য করো যে 2, -1 বিন্দু সাপোজ এখানে আছে, 3, 2 বিন্দু এখানে আছে। এই যে P গতিশীল বিন্দু ধরলাম, সেটা মনে কর এখানে আছে P বিন্দু, যার স্থানাঙ্ক ধরলাম h, প্রশ্নের শর্ত অনুযায়ী এই দূরত্বটা যা হবে এই দূরত্বটা তাই হবে। তাহলে আমরা এই বিন্দুটাকে যদি নাম a দিই, এই বিন্দুটার নাম যদি b দিই, তাহলে PA আর PB পরস্পর সমান, এটা কিন্তু ওরা বলে দিয়েছে। তাহলে আমরা আগে এই দূরত্বটা বের করব আর এই দূরত্বটা আগে বের করব। অতএব PA সমান, আমরা আজকে প্রথম আলোচনা শুরু করেছিলাম যে দুটি বিন্দুর দূরত্ব কি করে বের করতে হয়। সেই দুটি বিন্দুর দূরত্ব প্রয়োগ করার ফর্মুলা দিয়ে আমরা P থেকে A বিন্দু দূরত্বটা বের করব। কি ছিল, যে তাদের ভুজগুলির বিয়োগফল, ভুজগুলি P বিন্দুর ভুজ আছে h মাইনাস A বিন্দুর ভুজ আছে 2 তার স্কয়ার প্লাস, এবার তাদের কোটি দুটির বিয়োগফল। এটা বলার সময় বলেছিলাম আমি যে বিন্দুটা প্রথমে লিখেছি সেই বিন্দু থেকে শুরু করব, অর্থাৎ k ফর্মুলার একটা -1, তাহলে এখানে একটা -1 তার স্কয়ার। তাহলে আলটিমেট কি ঘটলো, h - 2 তার স্কয়ার প্লাস এখানে পড়ে থাকলো k + 1 তার স্কয়ার। তাহলে এই দুটো বিন্দু দূরত্ব পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা PB এই দুটো বিন্দু দূরত্ব বের করব। তাহলে PB = প্রথম বিন্দুটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, তাহলে h - 3 তার স্কয়ার প্লাস আবার k - 2 তার স্কয়ার। অর্থাৎ প্রথমে যে ফর্মুলা পড়েছিলাম সেই ফর্মুলাটি প্রয়োগ দেখানো হলো। আমরা এতক্ষণ পর্যন্ত যে ফর্মুলাগুলো দেখিয়েছি সব ফর্মুলার প্রয়োগ আমরা ধাপে ধাপে দেখতে পাবো। তাহলে PA পেয়ে গেছি, PB পেয়ে গেছি। প্রশ্নের যে শর্ত সেই শর্ত অনুযায়ী এই দূরত্ব যতটা, এই দূরত্ব ঠিক ততটাই। তার মানে লিখছি শর্তানুসারে PA = PB। তাহলে P এর যেটা মান সেই মানটা বসিয়ে দেবো। P এর মান হচ্ছে h - 2 তার স্কয়ার প্লাস k + 1 তার স্কয়ার = PB। PB এর মানটা বসিয়ে দেবো, h - 3 তার স্কয়ার প্লাস k - 2 তার স্কয়ার। আমরা জানি যখনই বোথ সাইডে স্কয়ার রুট থাকবে তখন স্কয়ার রুটকে ক্যান্সেল করার উপায় হচ্ছে বোথ সাইডকে স্কয়ার করে দেওয়া। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করছি, বর্গ যদি করি তাহলে স্কয়ারটা পালিয়ে গেল, এখানে পড়ে থাকলো h - 3 তার স্কয়ার প্লাস k - 2 তার স্কয়ার। যখন স্কয়ার রুট পালিয়ে গেল, এবারে আমরা এখানে a - b তার স্কয়ারের ফর্মুলা, a + b তার স্কয়ারের ফর্মুলা, এই ফর্মুলাগুলি ফেলে এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। a - b তার স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার মিন্স h স্কয়ার মাইনাস 2ab, তার মানে 4h প্লাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার, দ্যাট ইজ 4 প্লাস এখানে a + b তার স্কয়ারের ফর্মুলা k স্কয়ার প্লাস 2ab যদি করি তাহলে 2k + 1 = ডান দিকেও একই ফর্মুলা ফেলবো, এটা হবে h স্কয়ার মাইনাস 2ab মানে 6h প্লাস 9 প্লাস k স্কয়ার মাইনাস 4k প্লাস 4। অর্থাৎ বোথ সাইডে আমরা স্কোয়ারিং এর ফর্মুলা ফেলে দিয়েছি। এর ফলে কি ঘটবে, বোথ সাইডের সেম জিনিস h স্কয়ার কেটে গেল, k স্কয়ার কেটে গেল। এবার h কে সবগুলোকে আমরা একই দিকে নিয়ে আসবো আর h কে বর্জিত যে টার্ম সেগুলোকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে -4h আর এই -6h এদিকে এলে +6h, এখানে +2k, এই -4k এদিকে এলে +4k। অর্থাৎ সমস্ত h এবং k যুক্ত যে পদ সেই পদগুলোকে আমরা বাম দিকে স্থাপন করেছি। এবারে যেগুলো কনস্ট্যান্ট টার্ম সেগুলোকে ডান দিকে স্থান করব। 9 + 4 আছে, এই দিক থেকে 4 ওইদিকে গেলে -4, 1 ওইদিকে গেলে -1। তাহলে কি থাকলো, 6h থেকে 4h বাদ দিলে 2h, 2k + 4k দ্যাট ইজ 6k = 4 ক্যান্সেল হয়ে গেল, 9 - 1 দ্যাট ইজ 8। প্রত্যেকটা পদকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে h + 3k = 4। তাহলে যে দ্বিতীয় শর্তটার কথা বলছিলাম যে প্রদত্ত শর্তকে কাজে লাগিয়ে h এবং k এর মাধ্যমে একটা সমীকরণ বানাতে হয়, সেই জায়গাটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। অর্থাৎ h এবং k এর মাধ্যমে আমরা একটা শর্ত পেয়ে গেছি। কিভাবে না, তো ওই জ্যামিতিক শর্তটাকে কাজে লাগিয়ে। অর্থাৎ 2 নম্বর শর্তটা এখানে এসে পরিপূর্ণ হলো। 3 নম্বর শর্ত কি ছিল, এই যে সমীকরণটা পাওয়া গেল h আর k দিয়ে, সেই সমীকরণে যেখানে h আছে তার জায়গায় x এবং যেখানে k আছে তার জায়গায় y লিখলেই আমরা সঞ্চারপথের সমীকরণটা পেয়ে যাব। তাহলে লিখছি অতএব নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ কি, h এর জায়গায় x দ্যাট ইজ x প্লাস k এর জায়গায় y তার মানে 3y
ইকুয়াল টু 4। ব্যাস, আমাদের আলোচ্য যে প্রশ্ন সেই প্রশ্নটা এখানেই কমপ্লিট হয়ে গেল। তাহলে সঞ্চারপথের সমীকরণ বের করা যে 3টে স্টেপস বলেছিলাম, সেই 3টে স্টেপ একেবারে অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। প্রথমে গতিশীল বিন্দুটা স্থানাঙ্ক ধরে নিয়েছে h, দ্বিতীয় শর্তটা বলেছিলাম গতিশীল বিন্দুটা যে জ্যামিতিক শর্তটাকে মেনে চলে, এ বিন্দু থেকে আর বি বিন্দু থেকে তার দূরত্ব সমান, এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা h এবং k এর মাধ্যমে একটা সমীকরণ বানিয়েছি। এবং 3 নম্বর শর্ত বলেছি যে সবশেষে h এর জায়গায় x আর k এর জায়গায় y লিখলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো ওই গতিশীল বিন্দু P এর সঞ্চার পথের সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। এবং কিছুদিন পরে আমাদের মধ্যে এই এবিলিটিও চলে আসবে যদি আমরা ধারাবাহিকভাবে ক্লাস শুনতে শুরু করি, যে এই যে সমীকরণগুলো যার একমাত্র পরিচয় আমরা এতদিন জেনে এসেছি এগুলো সমীকরণ, কিন্তু না, সেই সমীকরণগুলো আলাদা আলাদা আইডেন্টিটি রয়েছে। আমরা চোখে দেখে বলতে পারবো এটা কোন বিশেষ জ্যামিতিক চিত্রের সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ, না বৃত্ত, না অধিবৃত্ত, না উপবৃত্ত, না পরাবৃত্ত, এগুলো কার সমীকরণ সেগুলো আমরা সুস্পষ্ট বলতে পারবো। এখনই নয়, আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে আলোচনা এগিয়ে যাব আর বুঝতে পারবো। এখনো পর্যন্ত যেটা দেখালাম কি করে সঞ্চার পথের সমীকরণটা বের করা হয় সেটা, এরপরে এর উপর ডিপেন্ড করে আরো একটা প্রবলেমস তোমাদের সঙ্গে দেখাচ্ছি, যাতে করে যতটুকু আলোচনা হলো সেই আলোচনাটুকু দিয়ে কোন ধরনের কোন টাইপের প্রবলেম আমরা করতে পারবো সেগুলো নিজে বাড়িতে প্র্যাকটিস করতে পারি। নেক্সট, এখানে লেখা আছে থিটা এর সমস্ত মানে একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক a sec থিটা, b tan থিটা। তাহলে দেখাতে বলেছে ওই বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ হবে x² - a² - b² = 1। এটা প্রমাণ করতে দিয়েছে। এর আগে সঞ্চার পথের সমীকরণটা বের করতে বলেছিল, বের করেছি। এখানেও সঞ্চার পথের সমীকরণ বের করতে বলেছে, কিন্তু সঞ্চার পথের সমীকরণটা এটা হবে, এটা ওরা বলে দিয়েছে। তাই চলে আসছি আগেকার মতোই। আমি বলেছিলাম সঞ্চার পথের ডেফিনেশনে যে সঞ্চার পথ তৈরি হওয়ার জন্য 3টে কাঁচামালের প্রয়োজন। প্রথম শর্ত একটা নির্দিষ্ট সমতল। এখানে লক্ষ্য করো কোথাও সমতলের কথা উল্লেখ নেই। যখন সমতলের কথা উল্লেখ থাকবে না তখন বুঝে যাব সেখানে অবশ্যই সমতল কথাটা উজ্জ্ব অবস্থায় আছে। ঠিক যেরকম ভাবে আমরা দেখেছি কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকা বলতে প্লাস বোঝায়, ঠিক অনুরূপ ভাবে সঞ্চার পথের কোনো অঙ্কে যদি সমতল কথাটা মেনশন করা থাকে তাহলে ভালো, যদি না থাকে তবু কিন্তু তার মধ্যে সেটা আছে, সেটা অন্তর্নিহিত অবস্থায় আছে, উজ্জ্ব অবস্থায় আছে। তার মানে বোঝাতে চাইলাম সমতল কথাটা স্পষ্ট লেখা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, দুটো ক্ষেত্রেই সমতলটা অবশ্যই দরকার। নাম্বার 1। নাম্বার 2, একটা গতিশীল বিন্দু, এই যে লেখা আছে একটা চলমান বিন্দু, চলমান মানই হলো গতিশীল বিন্দু, সেটাও আছে। 3 নম্বর শর্ত ছিল একটা জ্যামিতিক শর্ত, বলা আছে এখানে জ্যামিতিক শর্তটা হলো ওই গতিশীল বিন্দুটার স্থানাঙ্ক a sec থিটা, b tan থিটা। অর্থাৎ 3টে শর্তই দেওয়া আছে, সুতরাং আমরা সঞ্চার পথ বানাতে পারবো। তাহলে বানানোর জন্য কি কি স্টেপ? তখন আবার 3টে স্টেপ। কি কি? ওই গতিশীল বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছিলাম h, k। আবার লিখছি লেট চলমান বিন্দুটির স্থানাঙ্ক h, k। তাহলে চলমান বিন্দুটির স্থানাঙ্ক h, k আমরা ধরে নিলাম। এরপরে কি বলেছি যে ওই জ্যামিতিক শর্তটাকে কাজে লাগিয়ে আমরা h এবং k এর মাধ্যমে একটা সমীকরণ বানাবো। তাহলে এখন লক্ষ্য করো তোমরা, চলমান বিন্দুর স্থানাঙ্ক ওরা বলে দিল a sec থিটা, b tan থিটা, আর আমরা ধরলাম ওই একই বিন্দুর স্থানাঙ্ক h, k। তাহলে একই বিন্দুর স্থানাঙ্ক একই সমতলের উপরে নিশ্চয়ই দুরকম হবে না, একই রকম হবে। তার মানে বোঝাতে চাইছি এই বিন্দু আর এই বিন্দু সেম হয়ে যাবে। আচ্ছা, তোমরা জানো এটা যে কখন দুটি বিন্দু সমান হয়? যখন ওই বিন্দু দুটোর ভুজ মানে a sec থিটা আর এখানকার ভুজ h পরস্পর সমান হবে। এবং একই রকম ভাবে ওই বিন্দুটার কোটি b tan থিটা এই বিন্দুটার যখন কোটি k এর সাথে সমান হবে। তাহলে আমরা তাই করছি, লক্ষ্য করো, অ্যাকর্ডিং টু কোশ্চেন h সমান a sec থিটা আর k সমান b tan থিটা। এখান থেকে আমরা এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে h বাই a ইকুয়াল টু বলতে পারবো sec থিটা। এখান থেকে অনুরূপ ভাবে তোমরা বলতে পারো k আছে, b টাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে বাই b হয়ে গেল ইকুয়াল টু tan থিটা। তাহলে এই যে sec আর tan, এই sec আর tan দিয়ে আমরা ক্লাস 10-এ একটা বিখ্যাত সম্পর্ক শিখেছিলাম। সম্পর্কটা ছিল যে তাদের বর্গের অন্তর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা জানি, তাই লিখছি এখানে যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, অতএব sec স্কয়ার থিটা তার মানে এটাকে স্কয়ার করতে হবে। এটাকে স্কয়ার বলতে h বাই a তার স্কয়ার করতে হবে, মাইনাস tan স্কয়ার থিটা মানে এখানে k বাই b তার স্কয়ার করতে হবে ইকুয়াল টু 1। ফাইনালি কি পেলাম? h এর স্কয়ার আর নিচে a এর স্কয়ার মাইনাস k এর স্কয়ার বাই b এর স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে লক্ষ্য করো এই যে জ্যামিতিক শর্তটা ছিল সেই জ্যামিতিক শর্তটাকে কাজে লাগিয়ে
এইচ এবং কে এর মাধ্যমে আমরা একটা কিন্তু সমীকরণ বানাতে পেরেছি, যেটা 2 নম্বর শর্ত ছিল। এবং এই 2 নম্বর শর্তটা বারবার বলছি, এটাই কিন্তু ভাইটাল, যে প্রয়োজনীয় শর্তটাকে কাজে লাগিয়ে কি করে এইচ এবং কে এর মাধ্যমে সমীকরণ বানাতে হয় তার দুটো ফরম্যাট আমি তোমাদের সামনে দেখালাম। সবশেষে ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করতে গেলে কি বলেছি, এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই। তাহলে লিখছি নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। অতএব নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ, এইচ এর জায়গায় এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কে এর জায়গায় ওয়াই, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমাদের প্রমাণটা চলে এসেছে। আজকের ক্লাসে এতটুকুই। তোমরা যেটুকু দেখলা সেটুকু ভালো করে রিমাইন্ড করো। এর করেসপন্ডিং যে অঙ্কগুলো দেখালাম সেগুলো আগে ভালো করে বুঝে নিয়ে না দেখে করার চেষ্টা করো, এবং একই রকম টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করো। এবং এই সম্পর্কিত আরো বিস্তারিত প্রবলেমসের সলিউশন পেতে গেলে তোমরা এই এলিট একাডেমির যে অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করে নাও। আজকে তাহলে সঞ্চারপথ এর সমীকরণ তৈরি করার জন্য কি কি জিনিস দরকার সেটা তোমাদের সামনে দেখালাম। সঞ্চারপথের কাঁচামালগুলো যদি দেওয়া থাকে তাহলে সেগুলোকে কাজে লাগিয়ে কি করে সঞ্চারপথের সমীকরণ বানাতে হয় সেটাও তোমাদের সামনে বেশ কয়েকটা প্রবলেম দেখালাম। এর পরবর্তীতে আমরা যে বিভিন্ন ধরনের সঞ্চারপথ, যেটা একটু আগে আলোচনা করছিলাম, সরলরেখা, সেই সরলরেখার যে বিভিন্ন রকম আকার, সেই সরলরেখা নিয়ে যে বিভিন্ন প্রবলেমস, সেই প্রবলেমসগুলো নিয়ে এবং আরও তার সাথে একগুচ্ছ সম্ভার নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা অ্যাপটি ধারাবাহিকভাবে দেখতে থাকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।